শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়ানহের সংবাদে স্বাগত। শুরুতে শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। সংবিধান নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল টানাপোড়েন। বিরোধী দলের দাবি সংস্কার পরিষদের মাধ্যমে করতে হবে, সরকার বলছে অসাংবিধানিক। দ্বিতীয়বার কাপ জেতার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেন, টানা তৃতীয়বার ফাইনাল খেলা হলো না এমবাপ্পেদের। ইরানের ওপর আবারও যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ, সেতু, জ্বালানি কেন্দ্র সহ বেসামরিক স্থাপনা উড়িয়ে দেওয়ার হুমকি। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি না মেনে বিশেষ কমিটির মাধ্যমে সংবিধান সংশোধনের পথে এগোচ্ছে সরকারি দল। তাদের ভাষ্য, বিদ্যমান সাংবিধানিক কাঠামোর মধ্যে প্রয়োজনীয় সংশোধন আনতে হবে। এজন্য বিশেষ কমিটি বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে আলোচনা করে সুপারিশ দেবে। সেই সুপারিশের ভিত্তিতে সংসদে সংবিধানের অষ্টাদশ সংশোধনী বিল উত্থাপন করা হবে। অন্যদিকে বিশেষ কমিটি প্রত্যাখ্যান করে সংসদ থেকে ওয়াক আউটের পর পরবর্তী রাজনৈতিক কৌশল ঠিক করছে বিরোধী দল। তাদের পরিকল্পনা, সংসদে বিশেষ কমিটির বিরোধিতা অব্যাহত রাখার পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজপথের কর্মসূচি জোরদার করা। বিরোধী দলের নেতারা বলছেন, সংস্কার পরিষদ গঠনের দাবিতে তারা অনড় রয়েছেন। গত সোমবার সাংবিধানিক সংশোধনের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে সভাপতি করে 12 সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করে জাতীয় সংসদ। বিরোধী দল এই কমিটির প্রস্তাব প্রত্যাখ্যান করে সংসদ থেকে ওয়াকআউট করে। তাদের অনুপস্থিতিতেই কমিটি গঠনের প্রস্তাবটি পাশ হয়। এই কমিটি 17 সদস্যের হওয়ার কথা ছিল। বিরোধী দলের 5 জনের নাম দেওয়ার অনুরোধ করা হলেও তারা কারও নাম দেয়নি। এ কারণে 5টি পদ আপাতত শূন্য রেখে 12 সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটিতে বিএনপির 8 সংসদ সদস্যের পাশাপাশি রাখা হয়েছে গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, বাংলাদেশ জাতীয় পার্টির আন্দালিব রহমান পার্থ, গণ অধিকার পরিষদের নুরুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ অলিউল্লাহকে। তবে মোহাম্মদ অলিউল্লাহ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্যদের মতো সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন। তিনি বলেন, তাকে না জানিয়েই কমিটিতে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটি গঠনের সময় তিনি সংসদে ছিলেন না। পরে গণমাধ্যমের প্রতিবেদন থেকে বিষয়টি জানতে পারেন। সরকারের অবস্থান তুলে ধরে সোমবার সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, আগে সংবিধান সংশোধন করতে হবে। রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে সংবিধানের সংস্কার পরিষদের বিধান যুক্ত হলে তখন সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে। গণভোটের রায় বাস্তবায়ন করতে হলেও সংবিধান সংশোধন প্রয়োজন, আর সেই আলোচনার উপযুক্ত স্থান সংসদের সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটি। এবার শুনে নিচ্ছি ফিফা বিশ্বকাপের খবর। স্পেনের গড়া দুর্ভেদ্য ব্যূহ ভাঙতে পারল না ফ্রান্সের প্রায় ইতিহাস সেরা আক্রমণ ত্রয়ী। স্যার অ্যালেক্স ফার্গুসনের কথাটা যেন আবারও সত্য হলো। আক্রমণ ভাগ আপনাকে ম্যাচ জেতাবে, কিন্তু ডিফেন্স আপনাকে টুর্নামেন্ট জেতাবে। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে যেন অজগরের প্যাচে আষ্টে পৃষ্ঠে ধরেছিল লা রোজারা। আসলে স্বাভাবিক ফুটবল খেলতেই পারেনি ফ্রান্স, ফলে ম্যাচটা হাতছাড়া হয়েছে। 2-0 গোলে ম্যাচটা জিতে নিয়েছে স্পেন। স্পেন প্রতিটি পজিশনে ফ্রান্সের চেয়ে এক ধাপ এগিয়ে ছিল। প্রতিটি খেলোয়াড় এমনভাবে নিজেদের ভূমিকা পালন করেন যাতে পুরো দল আরও শক্তিশালী হয়ে ওঠে। একজনের শক্তিকে অন্যজন আরও কার্যকর করে তোলেন, আবার দুর্বলতাও অন্যজন ঢেকে দেন। স্প্যানিশ খেলোয়াড়দের গতি ও অবস্থান, পারস্পরিক বোঝাপড়া আর নিখুঁত সমন্বয় ছিল চোখে পড়ার মতো। এই ম্যাচে ফ্রান্সকে মনে হয়েছে তাদের ব্যক্তিগত সামর্থ্যের যোগফলের চেয়েও কম শক্তিশালী একটি দল, আর স্পেনকে মনে হয়েছে তাদের খেলোয়াড়দের সামর্থ্যের যোগফলের চেয়েও অনেক বড় একটি দল। ফ্রান্সের মতো তারকা খচিত দলকে থামাতে এমন কিছুরই আসলে প্রয়োজন ছিল। দলীয় শক্তির উপর নির্ভর করে মাঠে নামা স্পেনের জয়ের অন্যতম নায়ক ছিলেন পেদ্রো পোরো। ম্যাচ জুড়ে দুর্দান্তভাবে রক্ষণ সামলানোর পাশাপাশি দ্বিতীয়ার্ধে পোরো করেন দলের জয়সূচক গোলও। বিশ্বকাপের ফাইনালে উঠে এ ডিফেন্ডার বলছেন, এটা তার জন্য স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। পাশাপাশি ফ্রান্সকে তাদের স্বাভাবিক খেলা খেলতে না দেওয়া নিয়েও কথা বলেন পোরো। ফ্রান্সকে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে না দেওয়ার কৌশল নিয়ে পোরো বলেন, আমরা জানতাম বলের দখল ধরে রাখতে পারলে ফাইনালে ওঠার সম্ভাবনা বাড়বে। তাদের সবচেয়ে বড় শক্তি ছিল পাল্টা আক্রমণ, সেটি ঠেকানোই ছিল আমাদের মূল লক্ষ্য। ইরানের ওপর আবারও নৌ অবরোধ আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী সপ্তাহের মধ্যে তেহরান আলোচনার টেবিলে না বসলে দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলো উড়িয়ে দেওয়া হবে।
গত মঙ্গলবার রাত 8টা থেকে ইরানের সব বন্দর ও উপকূলীয় এলাকায় নৌ অবরোধ পুনরায় কার্যকর করেছে মার্কিন বাহিনী। এর আগে গত এপ্রিলের মাঝামাঝিতে প্রথমবার এই অবরোধ আরোপ করা হয়েছিল এবং স্থায়ীভাবে যুদ্ধ অবসানের লক্ষ্যে গত জুনে হওয়া অন্তর্বর্তীকালীন চুক্তির পর তা প্রত্যাহার করা হয়েছিল। ওই চুক্তিতে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য 60 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, কিন্তু হরমুজ প্রণালী নিয়ে দ্বন্দ্ব তীব্র হওয়ায় সেই আলোচনা থমকে গেছে। ফক্স নিউজের জনপ্রিয় অনুষ্ঠান স্পেশাল রিপোর্ট উইথ ব্রেট বেয়ারে দেয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, আজ রাতে আমরা তাদের উপর খুব শক্ত হামলা চালাতে যাচ্ছি। আগামীকাল রাতেও আমরা খুব শক্ত হামলা চালাবো। এর পরের রাতেও হামলা চালানো হবে। আর আগামী সপ্তাহে পরিস্থিতি তাদের জন্য আরো ভয়াবহ হবে, কারণ আগামী সপ্তাহে আমরা তাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস করতে যাচ্ছি। আগামী সপ্তাহে আমরা তাদের সেতুগুলো ধ্বংস করতে যাচ্ছি। তারা যদি আলোচনার টেবিলে এসে আলোচনা শুরু না করে, তবে আমরা তাদের সব বিদ্যুৎ কেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেব। বাংলাদেশের বৈদেশিক ঋণের ঝুঁকি ও অর্থ ছাড়ের ধীরগতি পর্যালোচনায় গত 14 জুলাই অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ERDর সঙ্গে বৈঠক করেছে IMF এর প্রতিনিধি দল। কর্মকর্তারা জানান, নমনীয় ঋণ কমে বাজার ভিত্তিক ফ্লোটিং রেট ঋণ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ মাঝারি ঋণ ঝুঁকির স্তরে প্রবেশ করছে। আগামী 5 বছরে দেশকে কিস্তি ও সুদ বাবদ রেকর্ড $26 বিলিয়ন পরিশোধ করতে হবে, যা গত 54 বছরে পরিশোধিত মোট ঋণের প্রায় 2/3। বর্তমানে পাইপলাইনে $41.73 বিলিয়ন আটকে থাকলেও প্রকল্প পর্যালোচনার কারণে অর্থ ছাড়ের গতি কমেছে। এই আর্থিক চাপ ও বাজেট সহায়তা হ্রাসের মুখে পরবর্তী কর্মসূচি থেকে বেরিয়ে এসে সংশোধিত শর্তে নতুন করে 4 থেকে $4.5 বিলিয়ন 3 বছর মেয়াদী ঋণ চাইছে সরকার, যার সম্ভাব্যতা যাচাইয়ে বর্তমানে ঢাকায় অবস্থান করছে IMF এর প্রতিনিধি দল। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। বছরের পর বছর ধরে পুঞ্জীভূত ঋণের ভারে দেশের 49টি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে অতি উচ্চ ও উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে অর্থ বিভাগ। এই প্রতিষ্ঠানগুলোর মোট আর্থিক দায়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 5,18,000 কোটি টাকা। এর মধ্যে সর্বোচ্চ 1,78,431 কোটি টাকা দায় নিয়ে শীর্ষে রয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড PDB। দ্বিতীয় অবস্থানে পেট্রোবাংলা। প্রতিবেদনে বলা হয়, সুশাসনের অভাব, রাজনৈতিক প্রভাব, অদক্ষ ব্যবস্থাপনা ও অতিরিক্ত জনবলের কারণে রাষ্ট্রীয় এসব প্রতিষ্ঠান আজ লোকসানি সংস্থায় পরিণত হয়েছে। এ অবস্থায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট বক্তৃতায় লোকসানি প্রতিষ্ঠানগুলো বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তবে সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান মনে করেন, ঢালাও বেসরকারীকরণ না করে অপচয় রোধ, দক্ষতা বৃদ্ধি এবং একটি স্বাধীন কমিশনের মাধ্যমে বড় ধরনের সংস্কার জরুরি। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে 2-0 গোলে হেরে বিদায়ের পর নিজেদের কৌশলগত ও কারিগরি ভুলকে দায়ী করেছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠার স্বপ্ন ভঙ্গের পর ফরাসি এই তারকা ম্যাচে দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে গভীর হতাশা প্রকাশ করেছেন। এমবাপ্পে জানান, স্পেনের ধীর ও নিয়ন্ত্রিত ছন্দ রুখতে মাঝ মাঠে তীব্র চাপ সৃষ্টির পরিকল্পনা থাকলেও তা ব্যর্থ হয়েছে। বিশেষ করে মাঝ মাঠে স্পেনের রদ্রি, ওলমো ও রুইসের কাছে বারবার চাপে পড়েছেন ফরাসি মিডফিল্ডাররা। টুর্নামেন্টে 8 গোল করা এই রিয়াল মাদ্রিদ তারকা বলেন, বিশ্বকাপের সেমিফাইনালে নিজেদের কাজ ঠিকঠাক করতে না পারলে জেতা যায় না। তবে এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে মাথা উঁচু করে আমাদের নতুন করে শুরু করতে হবে। বাঙালিয়ানার সায়ানহের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।